Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome to Rabia's online class. আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার ইমেল আইডি rabia.shivli@gmail.com। আমার পূর্বের ক্লাসগুলো এবং আহ, পরবর্তী ক্লাসগুলোর আপডেট পেতে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হলো রাভেস অনলাইন ক্লাস। সেটাতে আম, তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে রামপাল মহাবিদ্যালয়ের যে পেজ আছে, রামপাল কলেজ মুন্সিগঞ্জ লিখে তোমরা তোমাদের ফেসবুকে সার্চ দিতে পারো। তাহলেই দেখবে আমাদের কলেজের যে পেজ, সেই পেজটা চলে আসবে। সেই পেজে আমার লেকচার সহ আমাদের সকল শিক্ষক মণ্ডলীর যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আর আমার ক্লাস বিশেষ করে যদি আমার পূর্বের ক্লাস এবং পরবর্তী ক্লাসগুলোর আপডেট তুমি ইজিলি পেতে চাও, তাহলে আমার যে ইউটিউব চ্যানেল সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে যে কোনো যে যখনই আমি তোমার আমার ক্লাসগুলো সেখানে আপডেট দেব, বা পূর্বের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো এবং পরবর্তী ক্লাস সবগুলোর আপডেট আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে? আজ যাদের জন্য আমার আজকের ক্লাসের আয়োজন, তো আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে ক্লাস করাবো অনলাইনে। তো আম, আমার আম, আমি যে বিষয়ে পড়াবো সেটা হলো তোমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়াবো। আর তোমাদের আমি আজকে পড়াবো প্রথম পত্র, মানে আমাদের যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে ডিগ্রি পর্যায়ের যতগুলো বিষয় আছে। আম, দুঃখিত, তখন আজান হচ্ছিল, তাই আমার কথাগুলো মানে স্কিপ হয়ে গেছে। আমি আবার থেকে আমার এই রেকর্ডিংটা শুরু করছি। তো আজকে আমি যাদের ক্লাস করাবো সেটা হলো ডিগ্রি প্রথম বর্ষ। আর আমি কোন বিষয় পড়াবো? আমি আজকে তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়। আর আমি তোমাদের যে পত্রটা পড়াবো সেটা হলো প্রথম পত্র, অর্থাৎ ফার্স্ট পেপার। তো এই ফার্স্ট পেপারের শিরোনামটা হলো পলিটিক্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি আপ না সরি পলিটিক্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ ইসলাম আপ টু 750 এডি। অর্থাৎ ইসলামের ইতিহাস, ইসলামের তোমার দেখো হিস্ট্রি অফ ইসলাম অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ ইসলাম অর্থাৎ কি তোমার আম, ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস আমরা পড়ব। এটা তোমার কত সাল পর্যন্ত? আপ টু 750 এডি, অর্থাৎ 750 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা যে ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস, সেই ইতিহাসটা পড়ব। তো এই বিষয়ে আমার তোমার তোমাদের বিশেষ করে ডিগ্রি প্রথম বর্ষের সাথে আজকের যে আমার লেকচার সেটা হলো আমার তৃতীয় লেকচার। তো এখানে আজকে আমি আমাদের প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টা আজকে আমি শেষ করার চেষ্টা করব। তারপর আমরা পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থান ও কতিপয় গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো তোমাদের বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই বিগত বছরের যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলোর সাথে আরো আমি কিছু ছোট প্রশ্ন তোমাদের দিয়ে দিব। মানে আজকে টোটালি এই যে প্রথম পত্র, এই প্রথম পত্রটা শেষ করার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা। দেখো, আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম যে প্রাক ইসলামী
বা আইয়ামে জাহেলিয়া যুগে আরবের সামাজিক রাজনৈতিক অবস্থা অনেকটা বিশৃঙ্খল অবস্থায় ছিল। কিন্তু অভাবনীয়ভাবে তোমার যে সাংস্কৃতিক যে একটা ক্ষেত্র, তোমার এই সাংস্কৃতিক ক্ষেত্রটা তুলনামূলকভাবে এটা হলো তোমার পাকিস্তানি আরবের যে জনগণ ছিল তাদের যে সাংস্কৃতিক ইতিহাস সেটা আসলে গৌরবময় একটি ইতিহাস। তারা অধিকাংশই কিন্তু নিরক্ষর ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তি তৎকালীন আরব বিশ্বের বাহিরে তোমার তাদের বিশেষ খ্যাতি লাভ করতে সহায়তা করেছিল। তো তারা সাংস্কৃতিক ক্ষেত্রে যে বিষয়গুলো পরিচর্যা করত বা আম, যে যে বিষয়গুলো তারা মানে যে সাংস্কৃতিক দিকগুলো তাদের সমৃদ্ধ ছিল, সেই ক্ষেত্রগুলো হলো তোমার সাহিত্য চর্চা, তারপর কবিতা চর্চা ও বিভিন্ন কবিতার প্রতিযোগিতা, তারপর তোমার তারা গদ্য রচনা করত। গদ্য রচনার সাথে বিভিন্ন প্রবাদ বাক্য, তাদের যে প্রবাদ বাক্য সেই প্রবাদ বাক্যটাও কিন্তু অনেক সমৃদ্ধ। তাদের যে সাংস্কৃতিক ইতিহাস সেই সাংস্কৃতিক ইতিহাসের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিক সেটা হলো উকাজ মেলা, আর হলো তোমার সপ্ত ঝুলন্ত কবিতা যেটার হলো তোমার সা বা মুয়াল্লাকাত। এই বিষয়গুলো তোমার এই উকাজ মেলা ও সাবাল মুয়াল্লাকাত যেটা, তো এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত মানে ছোট প্রশ্ন আসে, আবার তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু আসে এই দুইটা বিষয় থেকে। তারপর তাদের আরবি ভাষা ছিল তোমাদের যে ওই সময়ও তোমাদের তাদের যে সংস্কৃতির যে ভাষা সেই ভাষাটা তোমার কি ছিল? আরবি ভাষা। তারপর তাদের আরো কিছু কিছু সৃজনশীল প্রতিভা ছিল, সেগুলো আমরা এখন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো তোমার সাহিত্য চর্চা। তোমার প্রাক ইসলামী যুগে আরবরা সাহিত্য চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এ সময় তোমার অনেক কাসিদা ও গীতিকাব্য রচিত হয়েছিল, যেটাকে আমরা ইংলিশে বলি ওডি। মূলত নিজ বংশের গৌরব গাথা ও বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। এই কাসিদা ছাড়াও তোমার সাজা এবং অন্তমিল যুক্ত পদ্যের কথা জানা যায়। অবশ্য কাসিদাই ছিল বেশি প্রচলিত কাব্য রীতি। তো এই সময় কিছু তোমার দেখো দিয়ান আল হামাসা আল মুফাজ্জালিয়াত, কিতাব আল আগানি প্রভৃতি গ্রন্থে এই প্রাক ইসলামী যুগের বা আরবদের রচিত যে গীতি কবিতাগুলো ছিল সেই গীতি কবিতাগুলো সংকলিত করা হয়েছে। তো তারপর দেখো সাহিত্য চর্চাও অনেকটা সমৃদ্ধ ছিল। ঠিক তেমনি কবিতা চর্চা ও কবিতার প্রতিযোগিতা যেটা সে সম্পর্কে আমরা জেনে নিই। তোমার প্রাক ইসলামী যুগে কাব্যচর্চার প্রতি আরবদের বিশেষ একটা আগ্রহ ছিল। তোমার নারী পুরুষ নির্বিশেষে সবাই কবিতা চর্চা করত। তবে তাদের কবিতার যে বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর অধিকাংশই ছিল তোমার নারী কেন্দ্রিক। প্রেম, বংশগৌরব, কুঞ্চি, বীরত্বপূর্ণ কাহিনী ও যুদ্ধ বিগ্রহের ঘটনাবলী নিয়ে মূলত তারা কবিতা রচনা করত। এ সময় কিছু অশ্লীল বিষয় কবিতা রচিত হয়েছিল বলে জানা যায়। তবে বিষয়বস্তু যাই হোক না কেন, আরবদের কবিতায় তাদের যে উন্নত ভাষা জ্ঞান সেই ভাষা জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এছাড়া জানা যায় তৎকালীন আরবদের দৈনন্দিন জীবন, আতিথেয়তা, বীরত্ব প্রভৃতি সম্পর্কে তোমার এই আম, কবিতার মাধ্যমে সেগুলো প্রকাশ পায়। এজন্য প্রাক ইসলামী যুগে রচিত যে কবিতাগুলো ছিল তাকে তোমার কি বলা হয়? বলা হয় দ্য পাবলিক রেজিস্টার অফ দ্য আরবস। কারণ কি জানো? তোমার এই যে দ্য পাবলিক রেজিস্টার অফ দ্য আরবস, এর অর্থ কি? এর অর্থ তোমার দেখো দ্য পাবলিক রেজিস্টার অফ দ্য আরবস এর মানে বোঝাচ্ছে যে আরবের যে জনগণের তোমার আম, যে তোমার
যেটাকে আমরা আসলে আরবদের যে কালপুঞ্জি সেই কালপুঞ্জি বলতে পারি। তোমার পিকিহিট্টি তার হিস্ট্রি অফ দ্য আরবস গ্রন্থে বলেছিলেন যে কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। এই যুগে খ্যাতিমান কবিদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য যারা ছিলেন তারা হলেন ইমরুল কায়েস, তারাফা, আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আন্তারা ইবনে শাদ্দাদ, হারিস ইবনে হিলিজা প্রমুখ তোমার বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। এদের মধ্যে কাব্য প্রতিভা ও সৃজনশীলতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন ইমরুল কায়েস। ঠিক আছে? তারপরে দেখো আমরা যে বিষয়টা দেখব সেটা হলো গদ্য রচনা ও প্রবাদ বাক্য। তৎকালীন আরব সমাজে তোমার গীতিকাব্যের তুলনায় গদ্য রচনা এবং প্রবাদ বাক্য অপ্রতুল ছিল। বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায় কিছু আরবি প্রবাদ বাক্য সংগৃহীত ও সংকলিত হয়েছে। সে সময় জনপ্রিয় প্রবাদ বাক্য ছিল তোমার মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। বুদ্ধিমত্তা তিনটি বস্তুর উপর রয়েছে: ফরাসিদের মগজে, চীনাদের হাতে, আর আরবদের জিহ্বায়। এ কথাটা তোমার কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ দেখো মানুষের সৌন্দর্য তার জিহ্বা বাচনশীলতার মধ্যেই নিহিত ছিল। সে সময়ের এটা একটা জনপ্রিয় প্রবাদ বাক্য ছিল। তারপর আরেকটা প্রবাদ বাক্য ছিল, সেটা হলো তোমার বুদ্ধিমত্তা তিনটি বস্তুর উপর রয়েছে, সেটা হলো ফরাসিদের মগজে, চীনাদের হাতে, আর হলো আরবদের জিহ্বায়। তারপর দেখো এই সাংস্কৃতিক অবস্থার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার উকাজ মেলা। প্রাক ইসলামী যুগে আরবদের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলার বিশেষ একটা গুরুত্ব ছিল। তোমার প্রতি বছর হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত উকাজ নামক একটি স্থানে এই মেলাটা হতো। উকাজ মেলায় তোমার স্থানীয় যে জনগোষ্ঠী ছিল তারা বিভিন্ন পণ্যদ্রব্য নিয়ে এখানে আসতো। এই পণ্যদ্রব্যের পাশাপাশি তোমার অনেক বিদেশি পণ্য তোমার প্রদর্শিত হতো এই মেলায়। এ মেলায় তোমার নাচ গান হতো, নানা রকম খেলাধুলা হতো, ঘোড়া দৌড় হতো, যেটাকে আর কি ঘোড়দৌড় বলে, মুষ্ঠ দৌড় প্রতিযোগিতা বিভিন্ন সময় তোমার অনুষ্ঠিত হতো। তবে মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল সেটা হলো কাব্য প্রতিযোগিতা। কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায় শ্রেষ্ঠ কবিতাগুলোকে তোমার পুরস্কৃত করা হতো। মানে কবিতা যে লিখতেন শ্রেষ্ঠ কবিতার মর্যাদা পেত যার কবিতা, সেই কবিকে আসলে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত 7টি কবিতা তোমার সোনালী হরফে লিখে কাবাগর যে ছিল কাবাগরের দেয়ালে সেটা ঝুলিয়ে রাখা হতো। তো এরকম 7টি কবিতা একত্রে তোমার কাবাগরের যে তোমার কাবাগর ছিল, কাবাগরের দেয়াল এখনো আছে। কাবাগরের দেয়ালে তখন তোমার কাবাগর কিন্তু ছিল। তো এই এই কাবাগরের দেওয়ালে সেই কবিতাগুলো মানে আম, শ্রেষ্ঠ বা মনোনীত বলো বা নির্বাচিত বলো, সেই নির্বাচিত 7টি কবিতা কাবাগরের যে দেয়াল ছিল সেই দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। উম, আর এই 7টি কবিতাকে একত্রে বলা হতো সাবাল মুআল্লাকাত বা সাবায়ে মুআল্লাকাত। এগুলো প্রাচীন আরবি সাহিত্যের মূল্যবান সম্পদ। উকাজ মেলায় আরবদের গোত্রগুলো পরস্পরের যে সংস্কৃতি সম্পর্কে জানার মানে এই আর দেখো এই যে উকাজ মেলা, এই উকাজ মেলায় কিন্তু একটা আরব গোত্র অন্যগুলো মানে অন্য আরব গোত্রগুলোর যে সাংস্কৃতিক আচার আচরণ যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্পর্কে জানার একটা সুযোগ পেত এই মেলার মাধ্যমে। তো ঐতিহাসিক পিগহেট্রে এখানে তার হিস্ট্রি অফ দ্য আরবস গ্রন্থে বলেছিলেন যে ইসলাম পূর্ব দিনগুলোতে উকাজ মেলা আরবে এক ধরনের মত বিনিময়ের শিক্ষায়তন
ছিলেন। তো তাই তিনি উকোচ মেলাকে একাডেমিক ফ্রান্সিস মানে ফ্রাঞ্চাইজ বলে অভিহিত করেছেন। তো এই দেখো, অনেক সময় বিশেষ করে এটা এইচএসসি প্রথম বর্ষের, বিশেষ করে এইচএসসি প্রথম বর্ষের যারা আছো, মানে তাদের এই প্রশ্নটা এসে থাকে যে একাডেমিক ফ্রাঞ্চাইজ কি। তো এটা আসলে যে উকাজ মেলা হতো, সেই উকাজ মেলাকেই তোমার একাডেমিক ফ্রান্সাইজ বলা হতো। এটা কে বলেছিলেন? তোমার পিকি হিস্ট্রি কোথায় বলেছেন? তার হিস্ট্রি অফ দ্য অ্যারাবস গ্রন্থে তিনি সেটা বলেছেন। তো দেখো, তাছাড়া আরবি ভাষা, এই আরবি ভাষা তোমার জাহিলিয়া যুগে খুব সমৃদ্ধ ছিল। ঐতিহাসিক পিকি হিস্ট্রি দ্য হিস্ট্রি অফ দ্য অ্যারাবস গ্রন্থে বলেছিলেন, মধ্যযুগের বহু শতাব্দীকাল ধরে এটি মানে আরবি ভাষা সভ্য জগতে শিক্ষা, সংস্কৃতি ও উন্নতির একমাত্র মাধ্যম ছিল। আসলেই তোমার এইটা দেখো, আরবি ভাষা কিন্তু মানে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার, ইসলাম তো পূর্বে থেকেই ছিল, তবে ইসলামটা সুপ্রতিষ্ঠিত হওয়ার তোমার আগে যে তোমার আইয়ামে জাহিলিয়া অর্থাৎ বর্বরতার যুগ ছিল, সেই যুগেও কিন্তু তাদের যে আরবি ভাষা সেটা খুব সমৃদ্ধ একটি ভাষা ছিল। তাছাড়া তাদের মাঝে কিছু সৃজনশীল প্রতিভাও দেখা যেত। দেখো, প্রাক-ইসলামী যুগে আরবরা অসাধারণ সৃজনশীলতা ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল। তারা প্রবাদ বাক্যে খুবই পারদর্শী ছিল। সেটা আমি কয়েকটা প্রবাদ বাক্য পড়িয়েছি তোমাদের। তো ১০০ পূর্বপুরুষের নাম মুখস্থ বলতে পারতো তারা। আমরা কিন্তু দেখো, আমরা কি করি? আমরা আমার দাদার নাম বলতে পারবো। দাদার নাম বলে হয়তো দাদার বাবার নাম বলতে পারবো। কিন্তু চতুর্থ পূর্বপুরুষ কে ছিলেন সেটা কিন্তু আসলে আমাদের অনেকেরই অজানা রয়েছে। আর তারা দেখো, তাদের স্মৃতিশক্তি এতই তীক্ষ্ণ ছিল যে তারা তাদের যে ১০০ বছরের যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষদের নাম তারা মুখস্থ বলতে পারত। এই প্রখর স্মৃতিশক্তির অধিকারীদেরকে ৩ ভাগে তখন ভাগ করা হতো। তোমার একটা শ্রেণী যাকে বলা হতো খতিব বা বক্তা। দ্বিতীয় শ্রেণী যারা ছিল তাদেরকে বলা হতো সাহেব সাহেব বা কবি। তারপর তৃতীয় শ্রেণী তারা হলো নুচ্ছাব বা বিভিন্ন গোত্রের পরিচায়ক বা কুলজি বিশারদ বিশারদ। ঠিক আছে? তো এই ছিল আরবদের প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা। অর্থাৎ এরা কোন কোন বিষয়ে পারদর্শী ছিল সেই বিষয়গুলো দেখো, আরেকবার বলছি। সাহিত্য চর্চা, কবিতা চর্চা ও কবিতা প্রতিযোগিতায় তারা অংশ নিত, গদ্য রচনা করত এবং বিভিন্ন সময় প্রবাদ বাক্য ব্যবহার করত। তারপর এখানে যে বিখ্যাত মানে গুরুত্বপূর্ণ একটা মেলা ছিল সেটা হলো উকাজ মেলা। কারণ এটা উকাজ নামক স্থানে হতো বলে এটার নাম হয়েছিল উকাজ মেলা। এবং যে ৬০টি যে কবিতা, মানে এই মেলায় মেলার যে প্রতিযোগিতা হতো, কবিতা প্রতিযোগিতা, এই কবিতা প্রতিযোগিতায় যে ৬০টি কবিতা শ্রেষ্ঠ কবিতা হিসেবে নির্বাচন করা হতো। সেই কবিতাগুলো তোমার পবিত্র কাবা গৃহের দেয়াল যে ছিল সেই দেয়ালে তোমার ঝুলিয়ে রাখা হতো। তো এই স্বর্ণাক্ষরে লিখে ঝুলিয়ে রাখা হতো। তো সেটাকেই বলা হয়, এই ঝুলন্ত ৬০টি কবিতাকে বলা হয় সাবাল মুআল্লাকাত বা সাবায়ে মুআল্লাকাত। তো প্রশ্ন আসে তোমাদের, সাবায়ে মুআল্লাকাত কি? তখন এই বিষয়টা সুন্দর করে ব্যাখ্যা করবে। ঠিক আছে? তারপর তাদের আরবি ভাষাও ছিল সমৃদ্ধ। তারপর তাদের কিছু সৃজনশীল প্রতিভা আহ, আহ, ওই সময় ঘটেছিল এবং এই সৃজনশীল প্রতিভার পরিপ্রেক্ষিতে তাদেরকে ৩টে শ্রেণীতে ভাগ করা হতো। এই ছিল আমাদের সাংস্কৃতিক অবস্থা। তবে আমি এখন আলোচনা করব যে এই অধ্যায় থেকে তোমাদের আসলে কোন কোন প্রশ্ন একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু লিখে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এগুলো তোমরা তোমাদের যে মেইন বইগুলো সিলেবাসে উল্লেখ করা ছিল ওই বইগুলো থেকে তোমরা পেয়ে যাবে। তো প্রথম দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলছি কয়েকটা। তোমার এখানে যে সৌভাগ্য আরব কি? সৌভাগ্য আরব বলতে কি বোঝো? দেখো, তোমার হাজরামাউত ইয়েমেন ওমান নিয়ে গঠিত যে দক্ষিণ আরব ছিল, সেই দক্ষিণ আরবকেই কিন্তু বলা হতো সৌভাগ্য আরব। ঠিক আছে?
তারপর তোমার আরবদের বৃহত্তম মরুভূমি কোনটি? এটা আসতো। এটা হলো তোমার আরবদের যে বৃহত্তম মরুভূমি ছিল, সেটা হলো তোমার আহ, আল নুফ। কি তোমার সেটার উত্তর হবে আল নুফ। তারপর দেখো তোমার আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি? এটা আসে অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তো আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হলো অন্ধকার যুগ। আইয়াম শব্দের অর্থ হলো তোমার যুগ, আর জাহিলিয়া শব্দের অর্থ হলো বর্বরতা, অন্ধকার, এগুলো। ঠিক আছে? তো অর্থাৎ হলো আইয়ামে জাহিলিয়া অর্থ হলো অন্ধকারের যুগ বা বর্বরতার যুগ। মরুভূমির জাহাজ কাকে বলা হয়? এটা তোমরা জানো। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তারপর হলো মরুভূমির জাহাজ আম, কি? যদি এটা আসে তাহলে বলবো মরুভূমির জাহাজ হলো উট। তারপর কুইন বা রানী গাছ কি? তোমার দেখো, আরবদের যে খেজুর গাছ, সেই খেজুর গাছকে বলা হতো কুইন বা রানী গাছ। তারপর হলো আরবদের কোন প্রদেশে খেজুরের জন্য বিখ্যাত ছিল? এটা হলো হেজাজ প্রদেশ তোমার, আর খেজুরের জন্য বিখ্যাত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা হলো জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব শব্দের অর্থ কি? জাজিরাতুল আরব শব্দের অর্থ হলো আরব উপদ্বীপ। তারপর তোমার দেখো, সা বা মুআল্লাকাত কি? তো সা বা মুআল্লাকাত হলো পবিত্র কাবা গৃহে আম, উকাজ মেলার যে কবিতা প্রতিযোগিতা হতো, সেই কবিতা প্রতিযোগিতার যে নির্বাচিত 7টি শ্রেষ্ঠ কবিতা, যেটা কাবা গৃহের যে দেওয়াল, সেই দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। অর্থাৎ সাবা মুআল্লাকাত শব্দের অর্থ হলো 7টি ঝুলন্ত কবিতা। তোমরা এখান থেকে দেখবে হানিফ সম্প্রদায় কারা ছিল, বেদুইন কারা ছিল। তারপর শেখ শব্দের অর্থ কি? শেখ শব্দের অর্থ হলো গোত্রের দলপতি। তারপর হলো দেখবে দার আল নাদোয়া কি? দার আল নাদোয়া হলো একটি মন্ত্রণালয় বা মন্ত্রণা গৃহ বা মন্ত্রণালয়ের গৃহ। ঠিক আছে? আল মালা কি? পাক ইসলামী যুগে তোমার আরবদের বা আরবে যে কুরাইশ গোত্রপতি ছিল, সেই গোত্রপতিদের নিয়ে গঠিত একটি মন্ত্রণালয় ছিল বা মন্ত্রী পরিষদ ছিল। সেটা সেই মন্ত্রণা পরিষদকে তোমার বলা হয় আলমালা। তোমাকে যদি বলা হয় যে প্রাক ইসলামী আরবের দুজন প্রসিদ্ধ কবির নাম বলো, তাহলে প্রথমেই ইমরুল কায়েসের নাম বলতে হবে। তারপর বলবে ইবনে দার দাউদ। আর যদি বলা হয় প্রাক ইসলামী আরবের একজন বিখ্যাত কবির নাম বলো, তাহলে প্রথমেই সেটা বলবে ইমরুল কায়েস। তোমার আরবদের শেক্সপিয়ার্স বলা হয় কাকে? এই আরবদের শেক্সপিয়ার্স বলা হয় তোমার ইমরুল কায়েস, যে কবি ছিলেন, বিখ্যাত কবি তোমাদের বলেছিলাম, সেই কবিকে। তো এখান থেকে এই প্রশ্নগুলো দেখবে, এবং আমি আমার যে প্রিভিয়াস ক্লাস ছিল, সেই ক্লাসগুলোতে আমি যে টপিকগুলো পড়েছিলাম, সেই টপিকে এরকম অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি বলেছিলাম। তোমরা সেই ক্লাসগুলো ভালো করে, যারা করনি এখনো, তারা করে নেবে। তো এই যে খ বিভাগ যেটা, সেই খ বিভাগে কিছু কি আসে? সংক্ষিপ্ত প্রশ্ন, যার নম্বর হলো 5। তো এখান থেকে তোমরা যে বিষয়গুলো দেখবে, সেটা হলো প্রাক ইসলামী যুগে তোমার আরবদের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানটা দেখবে। তারপর দেখবে 2 নম্বরে আইয়ামে জাহিলিয়া বলতে কি বুঝো, এটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। এটা 5 নম্বরের প্রশ্ন যেহেতু, তোমাকে অ্যাটলিস্ট 2 পেজ তো লিখতেই হবে এটার উপরে। ঠিক আছে? তারপর আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? এটাও তোমরা দেখবে। এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি তোমাদেরকে যখন জিওগ্রাফি পড়িয়েছিলাম, তখন আমি এটা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলাম আরবকে কেন জাজিরাতুল আরব বা আরব পেনিনসুলা বলা হয়। তারপর তোমরা দেখবে উকাজ মেলা কি? উকাজ মেলার বিবরণ দাও। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এইটা তোমরা দেখে নিবে। তারপর দেখবে আরবদের যদি আসে যে আরবদের রাজনৈতিক চিত্র কেমন ছিল, সেই প্রাক ইসলামী আরবের রাজনৈতিক চিত্র বা রাজনৈতিক অবস্থা কেমন ছিল, সেটা আসতে পারে। এটাও তোমরা দেখে নিবে। তারপর এখানে তোমাদের আসতে পারে যে হানিফ সম্প্রদায় কারা ছিল। তো হানিফ সম্প্রদায় সম্পর্কে পড়ে নিবে।
তারপর পাকিস্তানি আরবের যে সাংস্কৃতিক অবস্থা সেটাও কিন্তু আসতে পারে। তো এটা তোমরা দেখে নিবে। আর এখান থেকে বড় প্রশ্ন যেটা আসে সেটা হলো তোমার একটি প্রশ্ন বেসিক্যালি আসে যে তোমার আইয়ামে জাহিলিয়া বলতে কি বুঝো? তোমার পাক ইসলামী যুগে সমাজে প্রাক ইসলামী যুগে আরব সমাজে নারীর অবস্থা কেমন ছিল সেটার বিবরণ দাও। এটা আসে। আর হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমার প্রাক ইসলামী আরব সমাজের বা প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার অর্থাৎ আর্থ-সামাজিক অবস্থার বিবরণ দাও। তো আমি এই ক্লাসটা মানে ২য় ক্লাসে হয়তো আমি বলেছিলাম যে আর্থ-সামাজিক বলতে আসলে তুমি কি বুঝো? আর্থ ও সামাজিক, অর্থনৈতিক ও সামাজিক। শুধু কিন্তু তাই নয়। এই আর্থ-সামাজিকের মধ্যেই তোমার রাজনৈতিকটা আসবে। রাজনৈতিক অবস্থাটা তুলে ধরতে হবে। তারপর অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক মূলত সবগুলো বিষয় তোমার এই আর্থ-সামাজিকের মধ্যে চলে আসবে। তোমরা এই সবগুলো বিষয় ভালো করে পড়ে নিবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো তোমরা ভালো করে বাসায় স্টাডি করবে। স্টাডি করলে সবকিছু তোমার ইজি মনে হবে। একটা জিনিস মনে রাখবে যে কোনো জিনিসকেই তোমার তখন কঠিন মনে হবে না যখন সেটাকে তুমি প্র্যাকটিস করবে। একবার না বুঝলে ২ বার দেখো, ২ বার না বুঝলে ৩ বার করবে। তাহলেই দেখবে যে একটা কঠিন বিষয় তোমার খুব ইজি মনে হচ্ছে। আর একটা কথা যে তোমরা আসলে এম আমার যে পূর্বের ক্লাস সেগুলো যারা করোনি তারা করে নিবে। কারণ আজকে আমি ১ম অধ্যায়টা শেষ করলাম এবং পরবর্তী ক্লাসে আমি ২য় অধ্যায়ে চলে যাব। ২য় অধ্যায়ে আমি বিশেষ করে যে বিষয়গুলো দেখব তোমার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী আমরা পড়ব এবং সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরত সেই হিজরত সম্পর্কে জানবো এবং আহ, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলো সম্পর্কে জানবো এবং মক্কা বিজয় সম্পর্কে জানবো। তো আমরা এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে ধীরে ধীরে আমরা আলোচনা করব। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করো। মহান আল্লাহর কাছে এটাই প্রার্থনা যে তোমরা যে যেখানেই আছো সেখানে সুস্থ থাকো আর নিরাপদে থাকো। বর্তমান সময়ে নিরাপদে থাকাটাই আসলে আমাদের জন্য পরম একটা পাওয়া আল্লাহর কাছ থেকে। তো সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। অযথা বাহিরে ঘোরাঘুরি করবে না। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।